নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস, কুড়িয়ে পাওয়া পেন ড্রাইভ। আজ আমরা এই উপন্যাসের তৃতীয় পর্ব শুনব। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি গল্পটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর পারলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আজ যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ, আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে গল্প আপলোডের সাথে সাথে সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আসুন তাহলে আজকে আমরা কুড়িয়ে পাওয়া পেন ড্রাইভের তৃতীয় পর্ব শুনে নিই। সে কি রে, আমরা মানালি যাচ্ছি না? তাই বললাম নাকি, হাতে তো এখনো অঢেল দিন, পরে যাব। বেড়াতে বেরিয়ে শুধু উটোপুটি করে ছোটাটা তো কোনো কাজের কথা নয়। নগরে যখন এলামই একটা রাত কাটাতে দোষ কি? দেখতেই তো পাচ্ছ জায়গাটা অসম্ভব সুন্দর। আজ চতুর্দশী, চাঁদের আলোয় আরও অপূর্ব লাগবে। আমি মিতিনের দলে, এক রাত কেন 3 রাত্রিরও এখানে থাকতে পারি। আদেও মানালি না গেলেই বা কি এসে যায়। মানালিও পাহাড়, নগরও তাই। ওখান থেকেও বরফে ঢাকা হিমালয় দেখবে, এখান থেকেও। এই তুমি চুপ করো তো, শুধু আয়েশ করার ধান্দা। বটেই তো, ছুটি কাটাতে তো এসেছি, আরাম করব না কেন? সহেলি আর অবনীতে ফের ঝগড়া বেঁধে যাচ্ছিল। পার্থ থামিয়েছে হাত তুলে। হেসে সহেলিকে বলল, দেখাই যাক না দিদি, যদি এখানে একটা ভালো হোটেল পাওয়া যায়, বিকেলটা নয় কাসেলে ঘুরে আসবো। অবনী ঘাড় নাড়লেন। হ্যাঁ, ওখানে আর একটা মিউজিয়ামও আছে। আমি আর মিউজিয়ামে নেই, এই একটা দেখেই আমার ঠ্যাং ব্যথা করছে। তুমি তাহলে লোকাল মার্কেটে যেও, দরাদরি করে মেমেন্টো কিনো। বিচিত্র মুখভঙ্গি করলেন সহেলি, দেখে সকলে হেসে ফেলল। হাসতে হাসতেই আবার দুপুরের আহারে মন দিয়েছে। নগরের এই ভোজনালয়টি একান্তই নিরামিষ, খাবার দাবারের পদও খুব বেশি নেই। ফুলকপির একটা ঝালঝাল তরকারি, বেগুন ভর্তা আর তরকা ডাল, গরমাগরম পরোটার সঙ্গে তাই হাপুস হুপুস খাচ্ছে সকলে। এমনকি ঝালের কষ্ট ভুলে বুমবুমও। পেটে যখন ছুঁচো ডন দেয় তখন সব খাবারই তো অমৃত। টিঙ্কুও খাচ্ছিল পাশের টেবিলে। পরোটা ছিঁড়তে ছিঁড়তে পার্থ তাকে জিজ্ঞাসা করল, এখানে পছন্দসই হোটেল কোথায় আছে জানো? বহুত মিলেগা, ওপরের কাসেলেই থাকতে পারেন, ওখানে তো এখন ভালো হোটেল হয়ে গেছে। ভালো? বহুত বড়িয়া, লেকিন বহুত মেহেঙ্গা। মাঝামাঝি কিছু নেই? পেয়ে যাবেন এই বাজারেই ঢুঁড়লে। হোটেল থেকে হিমালয়ের চূড়ো দেখা যাবে তো? জরুর। খাওয়া সেরে টিঙ্কুকে নিয়ে বেরিয়ে গেল পার্থ। বিল মেটাতে গিয়ে মিতিন আলাপ জুড়েছে হিমাচলি হোটেল মালিকের সঙ্গে। মৌরি চিবোতে চিবোতে প্রশ্ন করল, এখন তো নগরে পিকনিক সিজন, তাই না? কোথায় আর মরশুম ম্যাডাম, নগরে তো তেমন ট্যুরিস্টই আসে না। কেন? এখানে তো অনেক কিছু দ্রষ্টব্য আছে। রৈরিক সাহেবের গ্যালারি। পাহাড় বেড়াতে এসে কতজন আর তসবির পছন্দ করে বলুন? সকলে তো কুলু মানালি ছোটে। হয় কিছু বিদেশি আসে, নয় 2-4টে খ্যাপা মানুষ। খ্যাপা নয়তো কি, পিঠে বোঝা চাপিয়ে পাহাড় ও পাহাড় চড়ে বেড়াচ্ছে। ওহো, আপনি ট্রেকারদের কথা বলছেন? হ্যাঁ জি, ওরাই সব থেকে বেশি আসে। নগর থেকে অনেক স্পটে যাওয়া যায় কি না? যেমন চন্দ্রখানি পাস যেতে পারেন। মালানা গ্রাম যদি পায়ে হেঁটে যান 3 দিন লাগবে। চাইলে মালানা দিয়ে মণিকরণ যাওয়া যায়, পথে পড়বে রসোই পাস। আবার মণিকরণ পেরিয়ে ক্ষীরগঙ্গা যেতে পারেন। সব কটাই খুব ফেমাস ট্রেকিং রুট। বলতে বলতে ভদ্রলোক একবার মিতিনদের দলটাকে দেখে নিলেন। হেসে বললেন, আপনারা নিশ্চয়ই ট্রেক করতে আসেননি? একেবারেই নয়, আমরা ছবি দেখার পার্টি। ঢুকতে দিল? ওখানে তো আজ অনেক পুলিশ, রাতে নাকি চোর টোর এসেছিল।
আপনি জানেন? ছোট জায়গা ম্যাডাম, খবর কানে এসেই যায়। তবে একটা কথা আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি ম্যাডাম, এখানকার লোকেরা কেউ রৈরিক সাহেবের গ্যালারিতে চুরি করতে যাবে না। সবাই এখনও ওকে ভক্তি করে। চোর তাহলে বাইরের কেউ? বিলকুল। তা বাইরের লোক রাত দুপুরে এসে চুরি করবেই বা কি করে? অত রাতে পালাবেই বা কোথায়? কে জানে, হয়তো পায়দাল চন্দ্রখনি পাশের দিকে চলে গেল, কিংবা এখান থেকে কাতরাইনে যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে। পথে বিপাশা পড়ে, নদী টপকালেই পাতলি খুল, তারপর কাতরাইন আর কতটুকু। পার্থ ফিরেছে, এসেই মিতিনকে তাড়া লাগাতে শুরু করলো। চলো চলো, হোটেল রুমে আগে বডি ফেলি, তারপর বেরিয়ে যার সঙ্গে খুশি বকর বকর করো। হোটেলটা কাছেই, বাজার পেরিয়ে ছোট্ট টিলার মাথায়। পিছনে উত্তর দিক পুরো খোলা, এবং সত্যি সত্যি সেখান দিয়ে বরফে ঢাকা হিমালয়ের একটা ফালি দৃশ্যমান। ঘর দুখানা চলনসই, কুলুর কটেজের মতো বাহারি না হলেও খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব সবই আছে। একটা করে ছোট টিভিও। বিছানা পেয়ে সহেলির হাঁটু কোমরের ব্যথা যেন বেড়ে গেল, সঙ্গে সঙ্গেই শুয়ে পড়েছে। অবনী বসলেন বই খুলে, বুম বুম যথারীতি টিভিতে। টুপুরে চোখ জড়িয়ে আসছিল, ঘুম কাটাতে পাশের কামরায় এলো। এই ঘরেও পার্থ টিভি খুলবে খুলবে করছে, হাতে রিমোট। টুপুরকে দেখে বলল, কিরে মাসিল্লাজ, এবার তোদের কি প্ল্যান? মিতিন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। টুপুরের হয়ে জবাব দিল, আপাতত নগর দর্শন। নো টুপি প্লিজ, খোলসা করে বলো তো কেন রয়ে গেলে নগরে? বুঝতে পারছো না? চুরির কিনারা করতে গেলে এই নগরে একটু থাকা দরকার, অর্থাৎ কিনা অকুস্থল থেকে খুব একটা দূরে যাওয়া সমীচীন নয়। কোমর বেঁধে নেমেই পড়লে তাহলে? ছাড়তে পারছি না যে, পরপর এমন সব ক্লু এসে যাচ্ছে। যেমন? সেই পেন ড্রাইভ থেকে তো শুরু হয়েছে, তারপর বৈজনাথের সঙ্গে সাক্ষাৎ, ছবি কপি, ছবি চুরি, তো আরও আছে, এখনই ভাঙছি না। যা ইচ্ছে করো, শুধু মাথায় রেখো এ কেসে তোমার কিন্তু এক পয়সাও রোজগার নেই। প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায় অর্থ ছাড়াও কেস করে স্যার। মগজের খিদে মেটানোর বাসনাও তো থাকে মানুষের, নয় কি? পার্থ লাক্সই একটা জবাব দিতে যাচ্ছিল, আকস্মিক বুমবুম হাজির। তিরিং বিরিং লাফাতে লাফাতে বলল, টিভিতে চুরির খবরটা দেখাচ্ছে গো মা। চোখ সরু করে পার্থ বলল, তুই কি করে জানলি? চ্যানেল চেঞ্জ করতে গিয়ে চোখে পড়লো, চালাও না টিভি দেখো। হ্যাঁ, বুমবুমের সংবাদ সঠিক। স্থানীয় চ্যানেলে এক মহিলা গম্ভীর মুখে পরিবেশন করছেন ছবি চুরির এপিসোড। নবীন তারকুণ্ডে আর সুখদেব ভাটিয়া নামে দুই ব্যক্তি নাকি সম্ভাব্য চোর। গোটা উপত্যকা জুড়ে খোঁজ চলছে এই দুই ব্যক্তির। তল্লাশি করা হচ্ছে মান্ডিগামী এবং রোটাঙ্গামী প্রতিটি যানবাহন। লোক দুটো সন্ধান দিতে পারলে হিমাচল প্রদেশ সরকার পুরস্কার প্রদান করবে বলেও ঘোষণা করা হলো। টুপুর তারিফের সুরে বলল, এসপি সাহেব দারুণ প্রম্পট। পার্থ অবজ্ঞা করে বলল, কিন্তু ব্রেনে ঘিলুটা একটু কম। কেন? চুরির বিষয়টা জানানোই তো কাফি ছিল, সঙ্গে বড়জোর লোক দুটোর নাম আর অ্যাওয়ার্ড, ব্যাস। পুলিশ কি অ্যাকশন নিচ্ছে তা সর্বত্র চাউর করা তো বোকামি। চোর সাবধান হয়ে যাবে বলছো? অফকোর্স, তারা আর গাড়ি ঘোড়া ধরবেই না, অন্য কোনো উপায়ে পালানোর তাল করবে। কিভাবে? পায়ে হেঁটে নাকি উড়ে আকাশপথে? জানো কি, দুপুর 12টার পর কুলু থেকে আর কোনো প্লেন ছাড়ে না। জানার প্রয়োজনও নেই, তবে কাজটা যে উচিত হয়নি এ আমি জোর গলায় বলবো। আমার কিন্তু উল্টোটাই মনে হয়। এবার মিতিনে ঠোঁট নড়েছে। অ্যানাউন্সমেন্টে হয়তো সুফলই মিলবে। কিরকম? লোক দুটো যদি টিভি দেখে, আমার ধারণা দেখবে, তাহলে তাদের দুতরফা বিপদ। ঘাপটি মেরে বসে থাকতেও ভয় পাবে, দুম করে বেরিয়ে পড়ার সাহসও হবে না।
এই রকম মুহূর্তেই অপরাধীরা ভুলভাল কাজ করে বসে। সবটাই কিন্তু নির্ভর করছে একটা অনুমানের ওপর। টুপুর টুপুস করে মন্তব্য জুড়ল। আমরা ধরে নিচ্ছি লোক দুটো এখনো কুলু ভ্যালিতে আছে, অথচ প্রকৃতপক্ষে ওরা হয়তো বহু আগেই পগার পার। অসম্ভব। কুলুর আশেপাশে 2 মক্কেলকে থাকতেই হবে। কেন? সে আর এক অঙ্ক আমি অলরেডি কষে রেখেছি। মিতিন ঠোঁট চেপে হাসল। দাঁড়া, আশুতোষ শাহকে একটা ফোন লাগাই। মোবাইলে নম্বর খুঁজে টিপল মিতিন। ইচ্ছে করেই বুঝি মাইক্রোফোন অন করলো যাতে পার্থ টুপুর শুনতে পায়। বার কয়েক রিং বাজার পর ওপারে আশুতোষের মার্জিত কণ্ঠস্বর। ইয়েস ম্যাডাম, পৌঁছে গিয়েছেন মানালি? না মিস্টার শাহ, আজ আমরা নগরে থাকাই মনস্থ করলাম। মিতিনের মুখ হাসি হাসি। হোটেলে এন্ট্রি নিয়েই আপনার কর্মকুশলতা দেখছি। টিভিতে জোর প্রচার চলছে তো। হা হা, আমি আরো অনেক দূর এগিয়েছি। বৈজনাথ রায় এখন আমার সামনে, লোক দুটো স্কেচ বানাচ্ছেন। দ্যাটস গ্রেট। কেমন বুঝলেন বৈজনাথকে? সম্ভবত ইনোসেন্ট, বাট নো প্র্যাকটিক্যাল সেন্স। শিল্পীরা যেমন হয় আর কি। আশুতোষ অল্প থেমে থেকে বললেন, কেসে আর একটা ব্রেক থ্রু হয়েছে ম্যাডাম। পাজি দুটো যে গাড়িতে কুলু থেকে বেরিয়েছিল সেই মারুতি ভ্যানটাকে ট্রেস করা গিয়েছে। তাই নাকি? ওরা কুলু ছেড়ে সোজা মানালি গিয়েছিল। সেখানে উঠেছিল মানালসু নদীর ধারে একটা গেস্ট হাউসে, নাম দ্য গোল্ডেন মুন। জানলেন কি করে? আরে গাড়ির ড্রাইভার তো আমাদের জিম্মায়, মানালি থানায় জবানবন্দি দিয়েছে। তার বক্তব্য লোক দুটো নাকি গেস্ট হাউসে উঠেই গাড়ি ছেড়ে দিয়েছিল। লোকটার স্টেটমেন্টও আমি ক্রস চেক করে নিয়েছি গোল্ডেন মুনে টেলিফোন করে। ওখানকার ম্যানেজারই জানালো গেস্ট হাউসে ওরা নাকি মোটে একদিন ছিল। সোমবার দুপুরে লাঞ্চ সেরে মালপত্র নিয়ে বেরিয়ে যায়। অন্য কোনো গাড়ি নিয়ে? না, গাড়ি ছাড়াই। সঙ্গে নাকি বিশেষ মালপত্র ছিল না, জাস্ট দুজনের দুটো হ্যাভারস্যাক আর দুটো হ্যান্ড লাগেজ। এবার আমি পাতা লাগাচ্ছি ওরা মানালি থেকে অন্য কোনো গাড়ি নিয়েছিল কিনা। চমৎকার, আপনি তো ঝড়ের গতিতে ছুটছেন। হা হা হা। চালিয়ে যান। আচ্ছা, গ্যালারির পাহারাদার প্রসাদের কি সমাচার? কাস্টাডিতে এনেছি কুলুতে। বৈজনাথের স্কেচ আঁকা শেষ হোক, তারপর প্রসাদকে নিয়ে পড়ছি। ছাড়ি তাহলে, মাঝে মাঝে ফোনে বিরক্ত করব কিন্তু। আরে না না, আপনি হলেন গিয়ে ডিটেকটিভ, মাঝে মাঝে আপনার কাছ থেকেও তো ইনপুট পেতে পারি। থ্যাংক ইউ। ফোনটা অফ করে একটুক্ষণ চোখ বুজে রইল মিতিন। ফের মোবাইলে আর একটা নম্বর টিপছে। আবার মাইক্রোফোন চালু। এবার অপর প্রান্তে বিভব শর্মা হাউমাউ করছেন। আমার তো সর্বনাশ হয়ে গেল ম্যাডাম। মিতিন নির্বিকার। কেন, কি হলো? আপনি কেন এসপি সাহেবকে আমার নাম্বার দিলেন ম্যাডাম? উনি তো আমাকে বহু তাক দেখাচ্ছেন। প্রাইভেট কাটে চালাই, পুলিশ নজর দিলে বেওসা চালাবো কি করে? কাহা সে গেস্ট আসে আমার কাটে, যে তাদের কে যে কেমন আমি কিভাবে জানবো? তা তো বটেই, কিন্তু এসপি সাহেব তো আমার কোনো কথা মানছেন না। রৈরিক গ্যালারিতে কোনো পেন্টিং চুরি হয়েছে, ওই তাইকুন্ডে আর ভাটিয়া নাকি কালপ্রিট। তাইতে আমার কি কসুর বলুন? অথচ এসপি সাহেব আমাকে ওদের সঙ্গে জড়িয়ে দিতে চাইছেন। বিজনেস তো আমার চৌপাট হয়ে যাবে। আহা, লোক দুটো ধরা পড়লেই তো আপনি। পুলিশ কি আসলি ক্রিমিনালকে ধরতে পারে কখনো? তারা কোথায় ভেগেছে কौन জানে। মাঝখান থেকে আমি ফালতু ফালতু। বিভব শর্মার স্বরে তীব্র ক্ষোভ। টাইমটা আমার খুব খারাপ যাচ্ছে ম্যাডাম। এই ভরা মরশুমে আমার কটেজ বিলকুল খালি। দুঃখ করছেন কেন? কালই তো একজন আসছেন। না ম্যাডাম, হতেও গড়বড়। এই তো দুপুরে সাহেবের মেসেজ এলো, ভিসা নিয়ে কি প্রবলেম বেঁধেছে। একদিন পর উনি দিল্লিতে নামছেন। অতএব কাল নয়, উনি কুলু আসবেন পরশু। ভাবুন, অলরেডি বুকিং ফিরিয়ে দিয়েছি। এখন কালও হোল্ডে যদি ফাঁকা যায়। আফসোস করবেন না শর্মাজি, সব ঠিক হয়ে যাবে।
আপনি প্লিজ এসপি সাহেবকে একটু বলে দিন আমি বুড়া আদমি নই। কি আশ্চর্য, আমি বললেই বা তিনি মানবেন কেন? এসপি সাহেবের মুখে সব শুনেছি ম্যাডাম, আপনার পরিচয়, পেশা, মনে হলো উনি আপনার কথাকে ওজন দেবেন। বিভব শর্মা ক্ষণিক চুপ করে থেকে বললেন, কিছু মনে করবেন না ম্যাডাম, আমার এই অপদস্থ হওয়ার পেছনে আপনারও কিছুটা দায়িত্ব আছে। কিভাবে? রুমে যে একটা পেন ড্রাইভ পেয়েছিলেন সেটা কি আমায় জানানো উচিত ছিল না? আমি তো ওটাকে থানায় জমা করতাম। করতেন কি? চান্সই তো পেলাম না, নিজেকে প্রমাণ করব কি করে? আর কথা না বাড়িয়ে মিতিন কুট করে লাইনটা কেটে দিল। পার্থ টুপুর মন দিয়ে শুনছিল ফোনালাপ। ব্যঙ্গের সুরে পার্থ বলল, শর্মা একটু বেশি ঘ্যান ঘ্যান করছে না? যা বলেছ। টুপুর সায় দিল। পেন ড্রাইভ হাতে পাননি বলে এত হাউতাস? তার কুণ্ডের সঙ্গে ওর যোগসাজস থাকা মোটেই বিচিত্র নয় মিতিন মাসি। বিভব শর্মাকে একদম ভিলেন ঠাউরে ফেললি? মিতিন দুদিকে মাথা নাড়ল। না রে, লোকটার একটাই গলদ, বড্ড লোভী। হয়তো তার জন্যই ওকে আরও সাফার করতে হবে। শেষ বাক্যটি পুরোপুরি বোধগম্য হলো না টুপুরের। আর কি দুর্ভোগ থাকতে পারে বিভব শর্মার? নগরে আধার নেমেছে বহুক্ষণ। কুলুর মতো জমজমাট নয় নগর, বরং সন্ধে হতেই চতুর্দিকে যেন কেমন ঘুম ঘুম ভাব। অল্প স্বল্প দু চারজন ট্যুরিস্ট ঘুরছে ইতস্তত, সবাই প্রায় শ্বেতাঙ্গ। বাজার দোকানপাটেরও ঝাঁপ পড়ে গেল ঝপাঝপ। দূরে খাড়া উত্তরে এক পাহাড়ে টিপটিপ আলো। ওই জায়গাটার নামই নাকি জগৎসুখ। একদা নাকি ওখানেই ছিল কুলু রাজ্যের রাজধানী, নগরেরও আগে। গায়ে শাল জড়িয়ে হোটেলের কাজ ঘেরা বারান্দা থেকে পাহাড়টাকে দেখছিল টুপুর বিরস মেজাজে। বিকেল থেকে সময়টা আজ বিচ্ছিরি কাটছে। টুপুরদের হোটেলে বসিয়ে রেখে কোথায় যে গায়েব হলো মিতিন মাসি, এখনও তার পাত্তা নেই। গাড়িটাও নেয়নি, অর্থাৎ কাছে পিঠে আছে নির্ঘাত। আবার বোধহয় গ্যালারিতেই গিয়েছে, একে ওকে তাকে জেরা করছে, অথবা চুরির জায়গাতেই অনুসন্ধান চালাচ্ছে নতুন করে। টুপুরকে ছাড়াই কোনো মানে হয়? মাঝখান থেকে টুপুরকে কিনা বেরোতে হলো বাবা মা পার্থমেশদের সঙ্গে। বড্ড নিরস ঘোরাঘুরি। বাবা তো সারাক্ষণ উরুষবতী মিউজিয়ামের গল্প শুনিয়ে গেলেন টুপুরকে। ওখানে নাকি শুধু শিল্পকলা নয়, বিভিন্ন বিষয়ে গবেষণাও চলে। হিমালয়ের গাছপালা আর শিকড় বাকড় থেকে একসময় যে ওষুধ বিষুধ তৈরি হতো তা নিয়ে নানা পরীক্ষা, বায়োকেমিস্ট্রি, জ্যোতির্বিজ্ঞান, আবহাওয়া বিজ্ঞান। চমৎকার একখানা লাইব্রেরিও আছে নাকি সেখানে। পার্থমেশ তো আর এক প্রস্থ গল্পের ছাপি। ব্রিটিশরা নাকি কুলু উপত্যকার দখল নিয়েছিল মাত্র 250 বছর আগে। তারও পরে নগরের অনেকটা জমি জমা কেনেন এক ব্রিটিশ কর্নেল, নাম রেনিক। তার হাতেই নাকি কুলুতে আপেল চাষের শুরু। রৈরিক সাহেবের বাড়িটারি নাকি সেই কর্নেল সাহেবেরই বানানো। একসময় মান্ডি রাজাকে সব বেচে বুচে দিয়ে রেনিক ইউরোপে চলে যান। রাজা বাড়িঘর দেখভাল করার ভার দেন আর এক সাহেবকে। তা সাহেবের কপাল মন্দ। তাঁরা স্বামী স্ত্রী নাকি একই দিনে বিষাক্ত ব্যাঙের ছাতা খেয়ে মারা যান। তারও পরে আসেন রৈরিকরা। মান্ডি বাজারের কাছ থেকে বাড়িঘর সমেত গোটা সম্পত্তিটা কিনে ফেলেন এবং ধীরে ধীরে তারাই কুলুর মানুষ বনে যান। কিন্তু এত সব জেনে টুপুরের কি লাভ? মিতিন মাসি বলে, হাজিবাজি তথ্য ঢুকিয়ে মস্তিষ্ক ভারাক্রান্ত করিস না, তাতে দরকারের সময় আসল বিষয়টি খুঁজতে অসুবিধা হবে। রৈরিকদের বাড়ির ইতিহাস জেনে কি চোর ধরার ক্লু মিলবে? ফু। নগরের চূড়ায় রাজা জগৎ সিংহের দুর্গকাম প্রাসাদটা অবশ্য মন্দ লাগেনি টুপুরের। পাথরের দুর্গটায় পা রাখলেই কেমন গা ছমছম করে। প্রাসাদ থেকে নিচের উপত্যকার দৃশ্য ভারী মায়াময়। আজ বিকেলে ওইটুকুই যা প্রাপ্তি টুপুরের। তারপর থেকে তো হোটেলে ফিরে ঠুটো জগন্নাথের মতো বসে থাকা। বাইরে নেমে যে একটু হাঁটবে টুপুর, তারও কি জো আছে? একে কনকনে ঠান্ডা, তাই সনসন হাওয়া। ভালোই বেগ আছে বাতাসের, ছুরির মতো কেটে কেটে লাগে গায়ে। বোঝাই যায় নগর কুলুর চেয়ে অনেকটা উঁচুতে।
ভিতর থেকে হঠাৎ পার্থ ডাকছে, এই টুপুর, টুপুর। টুপুর অনিচ্ছা ভরে সাড়া দিল, দেখে যা কি আনিয়েছি, ঠান্ডা হয়ে যাবে, আয় চটপট। রুমে ফিরে মুখ চোখ সামান্য উজ্জ্বল হলো টুপুরের। প্রকাণ্ড প্লেটে রাশিখানিক পেঁয়াজি আর আলুর চপ। মা খেতে আরম্ভ করেছেন, বুম বুম তুলবো তুলবো করছে। পার্থ পেশোর মুখ চলছে কচকচ। একটা পেঁয়াজি তুলে কামড় দিল টুপুর। বসেছে সহেলির পাশে, ভুরু নাচিয়ে বলল, এই পাণ্ডব বর্জিত জায়গায় এমন মুখরোচক খাদ্যবস্তু মিলল কোত্থেকে? বইয়ে নিমগ্ন ছিলেন অবনী, তবু ঠিক শুনতে পেয়েছেন। ভারী গলায় বললেন, পাণ্ডবরা এই অঞ্চল এড়িয়ে গিয়েছেন, তাই বা বলি কি করে। লোকাল হিস্ট্রি অনুযায়ী মানালির জঙ্গলে হিড়িম্ব রাক্ষসকে মেরে তার বোন হিড়িম্বাকে বিয়ে করেছিলেন ভীম। শুধু তাই নয়, মহাভারতের এক কাঁড়ি ঋষি এই লোকালিটিতেই থাকতেন, এমনকি মহাভারতের লেখক বেদব্যাসও। ইনফ্যাক্ট বিপাশা নদীর নামও। আমি শুনতে চাই না, আমি শুনতে চাই না। সহেলি দোকান চাপলেন, জ্ঞান বিতরণ থামিয়ে এবার আলুর চপ খাও তো। খেপেছ? আপেলের দেশে এসে ওইসব কুখাদ্য গিলবো? একে ভাজা বুঝি, তাই কি তেলে তার ঠিক নেই। হুম, মেটেরিয়াল তেমন খারাপ নয়। পার্থ অবনীকে আশ্বস্ত করতে চাইল, আমি এই হোটেলের রন্ধনশালায় নিজে দাঁড়িয়ে থেকে ভাজিয়েছি দাদা। টুপুর তামাশা জুড়ল, তোমার তো হেভি ক্যালি। অবশ্যই। রাতের কি মেনুর বন্দোবস্ত করলাম জানিস তো? কি? কষা মুরগি, হাতে গড়া রুটি, পাঁপড়, চাটনি, আচার। ব্রয়লার নয়, বিশুদ্ধ গুলো চিকেন। টুপুর উল্লাসধ্বনি করতে যাচ্ছিল, তখনই মঞ্চে মিতিন। ঘরে ঢুকেই হালকা সুরে বলল, বাহ, দিব্যি সাটাচ্ছ তো তোমরা। প্রায় চেঁচিয়ে উঠে টুপুর বলল, ছিলে কোথায় এতক্ষণ? বলছি আগে পেটে একটু দানা পানি পুরি, প্রচুর হেঁটেছি, হাই ডোজের ক্যালোরি চাই এখন। কাঁধের ব্যাগ টেবিলে রেখে নির্বিকার মুখে চপ খাচ্ছে মিতিন। তর সইছিল না টুপুরের, ছটফট করছে। ফের বলল, কোথায় গিয়েছিলে জানাতে আপত্তি আছে নাকি? আদেও না। মিতিন মিটিমিটি হাসছে। এখানেই এদিক ওদিক করছিলাম, 2-4 জনের সঙ্গে কথাও বলতে হলো। অভিযানটা কি খুব গোপনীয়? সঙ্গে নিইনি বলে চটে আছিস দেখছি। ওরে বোকা, কোথাও কোথাও আমাকে একাই ছুটতে হয়, ওতে মুভমেন্টটা ইচ্ছে মতো করা যায়। পার্থ বলল, ভাজ না মেরে পয়েন্টে এসো। পাক্কা 5.5 ঘন্টা কোন রাজকার্যে ছিলে? একের পর এক সূত্র জোগাড় করলাম, এবার তাদের জোড়া লাগাবো। যেমন? বিশদেই বলি তাহলে। অবনীদা, বোর হবেন না কিন্তু। মিতিন গুছিয়ে বসল। দুপুর থেকে আমায় একটা প্রশ্ন তারা করছিল, লোক দুটো কিভাবে পরপর স্টেপ ফেলছে। কুলু থেকে মানালি পৌঁছে তারা তো গাড়ি ছেড়ে দিল, তারপর কি করলো ভেবে কিছু পেলে? একটা আইডিয়া খাড়া করলাম। আমার যুক্তি বলল, লোক দুটো নিশ্চয়ই আর গাড়ি ভাড়া করবে না, কারণ ড্রাইভার সহ গাড়ি সব সময়ই একটা প্রত্যক্ষ প্রমাণ হিসাবে থেকে যাবে। অতএব তারা নগরে আসার জন্য মানালি থেকে নির্ঘাত বাস ধরেছে। মানালি থেকে নগরে লাস্ট বাস আসে রাত 8টায়। টুপুর বলল, তারকুণ্ডেরা 8টার সময় নগরে পৌঁছে গিয়েছিল? সম্ভবত, কিন্তু চুরি তো হয়েছে গভীর রাতে, সেই 2-3টে। কারেক্ট। এই 6-7 ঘন্টা তারা তাহলে ছিল কোনখানে? নগরের পথে পথে তো ঘোরেনি নিশ্চয়ই, অথচ তারা নগরেই ছিল। কিভাবে তা সম্ভব তুমি বলো? তারা যদি এমন কোনো ভেগ ধরে যাতে লোকজনের চোখে পড়লেও সন্দেহ না জাগে, এক্ষেত্রে ট্রেকার সাজা সবচেয়ে সোজা। পিঠে একটা হ্যাভারস্যাক থাকলেই যথেষ্ট, সঙ্গে টুপি, গ্লাভস, লাঠি। হ্যাভারস্যাকে ট্রেনিংয়ের সরঞ্জাম আছে না ডাকাতির, তার কে বুঝেছে। তেমন কোনো ছদ্মবেশীর সন্ধান পেলে? নিখুঁতভাবে বলতে পারল না, তবে এখানে একটা ধাবা 10:30 পর্যন্ত খোলা থাকে।
সেখানে দুজন শিখ নাকি আহার সেরেছিল এবং তাদের পোশাক আশাক দেখে ট্রেকারই মনে হচ্ছিল। তারকুণ্ডেরা সর্দারজি সেজেছিল? হ্যাঁ, এনকোয়ারির পরের ধাপে সেটাই প্রমাণিত হয়েছে। কী রকম? আসছি সে প্রসঙ্গে ধাপে ধাপে। মিতিন আর একখানা পেঁয়াজি তুলল প্লেট থেকে, চিবোতে চিবোতে বলল, রাতের খাওয়া সেরে তারকুণ্ডে আর ভাটিয়া পাড়ি জমালো গ্যালারিতে। সামনে দিয়ে ঢুকলো না, নিচে সমাধিস্থল থেকে উঠে এলো ওপরে, বাড়ির পিছনে। সিকিউরিটি গার্ড প্রসাদকে ওরা আগেই হাত করে রেখেছিল। কেমন করে শিওর হলে? কারণ টেনে হিঁচড়ে ঝোপ অবধি নিয়ে যাওয়ার গল্পটা বানানো। যেখানে প্রসাদ পড়েছিল তার আশেপাশে এমন কোনো চিহ্ন পায়নি যা দেখে মনে হয় লোকটাকে হিঁচড়াতে হিঁচড়াতে নিয়ে যাওয়া হয়েছে। তাছাড়া ভেবে দেখ, লোকটা কিন্তু খাদের ধারে ছিল অথচ খাদে পড়েনি, অর্থাৎ হাত মুখ বাঁধার ঘটনাটা পুরো সাজানো। ঝোপে তাকে রাখাও হয়েছে সাবধানে। মিতিন সামান্য দম নিয়ে ফের বলল, তবে হ্যাঁ, প্রসাদ কিন্তু নাটকটার জন্য সাংঘাতিক কিছু পয়সা কড়ি পায়নি, হয়তো 200-400 বা বড়জোর 1000। এবং যে ছবিগুলো বদল হতে চলেছে তাদের প্রকৃত মূল্য সম্পর্কে প্রসাদের এখনো কোনো আন্দাজ নেই। বুঝলাম, লোকটা বোকা পাপি। কতকটা তাই। তাছাড়া লোকটাকে তারকুণ্ডেরা ভয়ও দেখিয়ে থাকতে পারে। হয়তো প্রসাদ ভেবেছে বাধা দিলেও তো প্রাণের আশঙ্কা, তার চেয়ে বরং কটা টাকা নিয়ে হাত পা বাঁধা অবস্থায় নয় পড়েই থাকি। আমার বিশ্বাস পুলিশের রুলের গুঁতোয় তার মুখ থেকে সত্যিটা এতক্ষণে বেরিয়েও গিয়েছে। মিস্টার শাহকে ফোন করে তাহলে জেনে নাও। কোনো প্রয়োজন নেই, কারণ এই ডিডাকশনের ভুল ঠিকে কিছু এসে যায় না। মিতিন মৃদু হাসল। এবার আমি পরের ধাপে। চুরির পর তারকুণ্ডেরা গেল কোথায়? পার্থ বিজ্ঞেসুরে বলল, নগ্গর কুলু ত্রিসীমানা ছেড়ে পালাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, যদি তারা নিজেদের জন্য চুরি করে, তারা নিজেরা যদি ছবি 3টে বেচার প্ল্যান করে থাকে, নিজেরাও তো সংগ্রহে রাখতে পারে। নো চান্স। ওই ছবি যারা কালেকশনে রাখে তারা মারুতি ভ্যান ভাড়া করে না, তারা অনেক রইস হয়। ওরা তো কুলুতে রইসি চালেই ছিল, কারণ তাদের কেউ একজন ওভাবে থাকতে বলেছিল, ভিড়ভাট্টা থেকে দূরে, নির্জনে এবং বিভব শর্মারই কটেজে। কেন কেন কেন? সব কেনর জবাব এক্ষুনি মিলবে না স্যার। শুধু এটুকু জেনে রাখো, এত দামি ছবি ছুটকো ছাটকা ক্রিমিনালরা মার্কেটে বেচতে পারে না। কেন পারে না? কারণ তাদের সেই বিশ্বাসযোগ্যতা নেই। যারা এই ধরনের ছবি কেনে, ওরা নিয়ে গেলে ছবিগুলোকে আসল বলে মানবেই না। ইন্টারন্যাশনাল মার্কেটে নামি দামি পেন্টারের অরিজিনাল ছবি কেনা বেচার জন্য আলাদা কিসেমের চিড়িয়া থাকে। তারকুণ্ডে আর ভাটিয়া ওই রকম এক মক্কেলের হয়েই কাজটা করেছে। কে সে? পরে যেন। যাই হোক, আবার তারকুণ্ডে ভাটিয়ায় ফিরি। মেঘের আড়ালে মেঘনাত্রীর হাতে চুরি জিনিস তুলে দিতে হবে বলেই কুলু ভ্যালিতে থেকে যেতে হয়েছে জোড়া বজ্জাতকে। কিন্তু কোথায় তারা থাকতে পারে? কুলুতে যাওয়ার ছক মারিয়াছে, যে কোনো মুহূর্তে বৈজনাথের মুখোমুখি হওয়ার আশঙ্কা। তাছাড়া কুলুতে এখনও যা ভিড়, হোটেল পাওয়ার সম্ভাবনাও কম। আশ্চর্য, বিভব শর্মার কটেজেই তো উঠতে পারে। দুটো অসুবিধে। এক, যদি ছবি বদল ধরা পড়ে যায় তাহলে তো পেন ড্রাইভ দেখেই বিভব শর্মা ওদের পুলিশের হাতে তুলে দেবেন। দ্বিতীয় ঝামেলা স্বয়ং বৈজনাথ, যিনি ছবির কপি করেছেন কিন্তু পুরো টাকা পাননি। তা বটে, ছ্যাঁচড়া অপরাধীদের এটাই হচ্ছে মুশকিল, এমন কিছু গন্ডগোল পাকিয়ে ফেলে। অবনী অনেকক্ষণ বই মুড়ে রেখেছেন, মন দিয়ে শুনছিলেন আলোচনা। খানিকটা অধৈর্যভাবে বললেন, বুঝেছি বুঝেছি, তারা কুলুতেও যাবে না, নগরেও থাকবে না, তাহলে যাবে কোথায়? এটাই $1 মিলিয়ন কোয়েশ্চেন। মিতিন গালে আঙ্গুলের টোকা দিল। আমার মন বলছিল কুলু, নগর, মানালি কোথাও না গিয়ে চতুর্থ একটা জায়গা বেছে নেবে,
যেখানে রাত্রিরেই বা কাক ভোরে তাদের পৌঁছানো সম্ভব কোনো যানবাহন ছাড়াই। কোথায় সেটা? কাছাকাছির মধ্যে কাটরেইন আছে যেখানে হোটেল টোটেল পাওয়া যায়। ব্যাস, মনে হওয়া মাত্রই চলে গেলাম কাটরেইনে। সে তো 7-8 কিলোমিটার দূরে, গেলে কিভাবে? তুমি তো গাড়িও নাওনি, পায়ে হেঁটে? পাহাড়ি রাস্তা, অতটা হাঁটা কি সহজ? একটা অটো ধরে নিয়েছিলাম। গিয়ে দেখি কাটরেইনে হোটেল খুব বেশি নেই। যেতে যেতে ভাবছিলাম ওরা যদি হেঁটে কাটরেইনে গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই শর্টকাট রুটটা ধরেছে, কিন্তু তার জন্য তো পাথর বেয়ে বেয়ে বিপাশা পেরোতে হয়। আমি বিপাশার নিয়ারেস্ট হোটেলটাতেই প্রথমে খোঁজ নিলাম, এবং কি কপাল, লেগেও গেল। মানে ওখানে পেলে লোক দুটোকে? হুম, পাখি উড়ে গিয়েছে। শুধু জানা গেল 2 সর্দারজি ট্রেকার ভোর 4টেই এসেছিল হোটেলটায়। তারা নাকি কুলু ভ্যালিতে হিচ হাইকিং করে বেড়াচ্ছে। হেঁটে হেঁটেই নাকি তারা হিমালয়ের এই অঞ্চলটা চষে ফেলবে। কি গুলবাজ রে বাবা! সহেলি আর নীরব শ্রোতা হয়ে থাকতে পারলেন না। চোখ বড় বড় করে বললেন, জিভে মিথ্যে কথার খই ফোটে? চোর ডাকাতরা সত্যবাদী যুধিষ্ঠির হলে পুলিশ ডিপার্টমেন্ট তো আর থাকতো না রে দিদি, আমাকেও বসে বসে আঙুল চুষতে হতো। টুপুর অধীর হয়ে বলল, আহা, আসল খবরটা শোনাও না। ওরা কখন কাটরেইন ছেড়েছে? সকালেই? তাহলে কি আর আগাম টাকা দিয়ে হোটেলে উঠতো? আর 5টা হিচ হাইকারের মতো পথের ধারেই বসে থাকতো দুজনে। মিতিন কেটে কেটে বলল, তারা হোটেল থেকে ভেগেছে বিকেল 3:30। পার্থ বলল, অর্থাৎ টিভিতে ঘোষণা শুরু হবার পর? ইয়েস স্যার। টিভি দেখে ওরা নিশ্চয়ই নার্ভাস হয়ে পড়েছিল, এবং বোধ হয় তাদের নাটের গুরুর সঙ্গেও যোগাযোগ করে, এবং তার নির্দেশ অনুযায়ী তড়িঘড়ি পলায়ন। মিতিন গাল ছড়িয়ে হাসল। শুনে খুশি হবে ওরা কোথায় যাচ্ছে তাও বলে গিয়েছে হোটেল মালিককে। পার্থ টুপুরের গলা কোরাসে বেজে উঠল, কোথায় কোথায়? মানালি। যাওয়ার আগে নাকি একটা হোটেলের নামধামও বলেছে, সস্তার জায়গা, শিবালিক লজ। এ তো দারুণ খবর রে। সহেলির হাসি আর ধরে না। চল, আমরাও তাহলে কাল সকাল সকাল মানালি রওনা দিই। অবনী বললেন, না, আগে পুলিশকে জানাও, পুলিশ ক্যাঁক করে ধরুক, তারপর তুমি সিনে হাজির হও। আমি একটা অন্য প্রস্তাব দেব অবনীদা। মিতিনের হাসি চড়া হলো। শুনলেই অবশ্য দিদি ফায়ার হয়ে যাবে। কি? আমরা বরং কাল আবার কুলুতেই যাই। সহেলি চেঁচিয়ে উঠলেন, কেন? কারণ ওরা মানালি যায়নি, পুলিশকে মিসলিড করার জন্য মানালির কথা বলেছে। মিতিনের স্বর দৃঢ় হলো। ওরা কুলুর আশেপাশে থাকবেই, থাকতেই হবে, অন্তত কালকের দিনটা। আজ আর দেরি করতে দেয়নি মিতিন। ঝটপট লটবহর গাড়িতে তুলে সকাল 10টার মধ্যে সোজা কুলু। প্রথমে জেলা পুলিশের সদর দপ্তর, সেখানে তখনও আসেননি আশুতোষ। অগত্যা যেতে হলো তার বাংলোয়। কাছেই পাঁচিল ঘেরা কম্পাউন্ডের মধ্যিখানে এসপি সাহেবের বাসস্থান। তেমন একটা দেখুন বাহার নয়, তবে আয়তনে বেশ বড়। বাড়ি ঘিরে সবুজ ভেলভেটের মতো ঘাসের লন। গেটে প্রহরী দাঁড়িয়ে। গাড়ি থেকে নেমে মিতিন বলল, অবনীদা, একটু ওয়েট করতে হবে কিন্তু। অবনী খুশি মনে বললেন, আমার কোনো অসুবিধে নেই, বরং তোমার দিদিকে জিজ্ঞেস করো, তিনি অল্পেই অধৈর্য হয়ে পড়েন কি না। অমনি সহেলির প্রশ্ন, তোদের কতক্ষণ লাগবে? আধ ঘন্টা, 1 ঘন্টা। অত? এক কাজ করুন না, পার্থ বলল, আপনি অবনীদা আর বুমবুম ততক্ষণে রাজবাড়িটা দেখে আসুন। 300 বছরের পুরনো প্রাসাদ। চড়াই ভাঙতে হবে না তো? না না, গেট পর্যন্ত গাড়ি চলে যাবে। বুমবুম গোঁজ মুখে বলল, তার আগে আমার চিপস চাই। পাবে পাবে। অবনীদের নিয়ে টিঙ্কু রওনা দেবার পর রাইফেলধারী মারফত খবর পাঠালো মিতিন। প্রায়
প্রায় সঙ্গে সঙ্গেই ডেকেছেন আশুতোষ। নিজস্ব অফিস ঘরটিতে বসালেন মিতিন পার্থ টুপুরকে। মুচকি হেসে বললেন, আপনারা তাহলে মানালি ভ্রমণ ক্যান্সেলই করলেন? না তো, তবে আজ বোধহয় যাচ্ছি না। মিতিন স্মিত মুখে বলল, আসলে চুরিটা আমায় এমন হন্ট করছে যে সে জিনিস তো নয়, ওইসব ছবি আমাদের জাতীয় সম্পদ। বুঝেছি, কেসটা আপনাকে গেঁথে ফেলেছে। প্রায় শেষ না দেখে নড়তেই মন চাইছে না। তাহলে তো আপনাকে আরো 2-4টে সমাচার দিতে হয়। তার আগে বলুন, চা না কফি? ঠান্ডাটা আজ বেড়েছে, কফি ভালো। বেল বাজিয়ে বেয়ারাকে ডেকে নির্দেশ দিলেন আশুতোষ। গদিয়াটা চেয়ারে হেলান দিয়ে বসলেন। একটা একটা করে শোনাই। প্রথমত, আপনার অনুমান সঠিক। প্রসাদ লোকটি মোটেই নির্দোষ নয়। চোর দুটো ওকে সত্যিই হাত করেছিল। অ্যাকর্ডিং টু প্রসাদ, ওরা নাকি রাত 12:30 নাগাদ আচমকা এসে ওকে রিভলভার দেখায়। ওর রাইফেলটাও নাকি কেড়ে নিয়েছিল। উপায়ান্তর না দেখে লোক দুটোর প্রস্তাবে প্রসাদ রাজি হয়ে যায়। কোথায় বেঁধে ফেলে রাখলে সহজে কারো চোখে পড়বে না তা নাকি প্রসাদই দেখিয়ে দিয়েছিল তখন। তবে পেয়েছে নাকি মোটে 500 টাকা। ওরা যে ছবি চুরি করতে এসেছে প্রসাদ কি জানতেন? সেটা এখনো স্বীকার করছে না। বলছে যা কিছু ঘটেছে তা নাকি সবই তার অজ্ঞাতসারে। তাকে ঝোপে ফেলে রেখে আসার পরে তখন নাকি এতই ঘাবড়েছিল কোনো কথা জিজ্ঞেস করার সাহস পায়নি। প্রসাদকে ছেড়ে দিয়েছেন? প্রশ্নই আসে না। আজ ওকে কোর্টে তোলা হবে। আরও 7 দিন পুলিশ কাস্টাডি চাইছি। আর আপনার দ্বিতীয় সংবাদ? চোর দুটো বৈজনাথ সম্পর্কে রীতিমতো খোঁজ খবর নিয়ে তাকে ছবি আঁকতে দিয়েছিল। জানি তো, ওরা ইন্টারনেটে বৈজনাথজির নাম ঠিকানা পেয়েছে। ইনফ্যাক্ট বিভব শর্মার কটেজে ওঠার আগেই নাকি ওরা বৈজনাথজির সঙ্গে যোগাযোগ করে। 1 সেকেন্ড। আশুতোষের ভুরুতে পলকা ভাঁজ। আপনাকে এই কথা কে বলল? বৈজনাথজি স্বয়ং, মেলায় যখন দেখা হয়েছিল। রং। ওরা কটেজে ওঠার পর বৈজনাথের কাছে যায়। তাই নাকি? ইয়েস। ভাড়া নেওয়া মারুতি ভ্যানটি ড্রাইভার খুব জোরের সঙ্গে কথাটা জানিয়েছে। বৈজনাথজি তাহলে মিথ্যে বললেন? টুপুরের মুখ দিয়ে বেরিয়ে গেল। ইস, আমার বিশ্বাসই হচ্ছে না। হয়তো বৈজনাথ চোর দুটোকে ওরকমই বলেছিল, মানে ওইসব ইন্টারনেটের গল্প। কফি এসে গিয়েছে, সঙ্গে বড় প্লেটে কাজু। হাতের ইশারায় মিতিনদের নিতে বলে একটা কাপ টানলেন আশুতোষ। ছোট চুমুক দিয়ে বললেন, আরও একটা খবর। বিভব শর্মার কটেজে ওদের আগাম বুকিং ছিল টানা 12 দিনের। অর্থাৎ চুরির দিনটাও আগে থেকেই ফিক্স ছিল। টুপুর চমকিত। মিতিনের অবশ্য কোনো হেলদোল নেই। শান্ত গলায় জিজ্ঞাসা করল, পেমেন্টটাও নিশ্চয়ই অ্যাডভান্স করা ছিল? হ্যাঁ, রুম রেন্টটাও ক্রেডিট কার্ডে, ভায়া ইন্টারনেট। ক্রেডিট কার্ডের নাম্বারটা নিয়েছেন? স্লিপ আছে বিভব শর্মার কাছে, রেখে দিতে বলেছি। আশুতোষ গলা ঝাড়লেন। বিভব শর্মার বদমতলব থাকলেও তো আর ওই নম্বর লুকোতে পারবে না। ব্যাংক অ্যাকাউন্ট সব বলে দেবে। ঠিক, একদম ঠিক। মিতিনের ঠোঁটে হাসি। আপনি তো খুব ভালো এগোচ্ছেন। কিন্তু আসল কাজটা তো বাকি। এত রাস্তা আটকালাম, গাড়ি ঘোড়া সার্চ করলাম, টিভিতে নিউজ হলো, পাজি দুটোর এখনো নো ট্রেস। এই মেলার ভিড় গলে বেরিয়ে গেল কিনা সেটাই এখন আমার দুশ্চিন্তা। টেনশন করবেন না মিস্টার শাহ, তারা এখনও কুলু ডিস্ট্রিক্ট ছাড়েনি। কি করে বলছেন? নিজের গোয়েন্দা বুদ্ধি দিয়ে। মিতিন নড়ে বসল। বৈজনাথজির স্কেচ দুখানা একটু দেখতে পারি? অবশ্যই। আজই তো ফটোকপি করে গোটা ভ্যালিতে ছড়িয়ে দেব। সমস্ত প্রমিনেন্ট প্লেসে টাঙানো থাকবে, বাস স্ট্যান্ড, এয়ারপোর্ট, সর্বত্র। বলতে বলতে ড্রয়ার থেকে একটা বড় খাম বের করেছেন আশুতোষ। মুখটা খুলতেই দুখানা ফুলস্কেপ কাগজে 2 মূর্তির অবয়ব, স্কেচ পেন্সিলে আঁকা। মিতিন মন দিয়ে নিরীক্ষণ করছিল ছবি দুটো।
ঝুঁকে পড়ে পার্থ আর টুপুরো। ছবি অনুযায়ী নবীন ডিগডিগে রোগা, চোখ ও মুখ চোখ খুঁদে খুঁদে, নাকের নিচে সরু কুঁফ, আর সুখদেব গোলগাল, কোকড়া কোকড়া চুল, দাড়ি গোফ কামানো। কারো চেহারায় তেমন বিশেষত্ব নেই যা দিয়ে আলাদাভাবে চিহ্নিত করা যায়। আশুতোষ যেন হালকা শ্লেষে সুরে বললেন, মুখস্থ করে নিচ্ছেন নাকি যাতে পথে ঘাটে দেখলেই চিনতে পারেন? এই ছবি দেখে তা সম্ভব নয়। মিতিন দুদিকে মাথা নাড়ালো। দুজনের মুখেই অনেক গোঁফদাড়ি লাগাতে হবে, সঙ্গে মাথায় পাগড়ি। কেন? কারণ ওরা সর্দারজির ছদ্মবেশে আছে যে। একটুক্ষণ বুঝি বাক্য স্ফূর্তি হলো না আশুতোষের। তারপর কেমন ভ্যাবাচাকা গলায় বললেন, আপনি কি করে জানলেন? সংক্ষেপে নগ্গর আর কাতরেইনের সংগৃহীত প্রতিটি তথ্যই আশুতোষকে বলল মিতিন। লোক দুটো যে মানালি যাবে বলেছে সেটাও জানাতে ভুলল না, এবং ওই কারণে যে মিতিন ফের কুলুতে ফিরেছে তাও শুনিয়ে রাখল। আশুতোষ মুগ্ধ স্বরে বললেন, আপনি তো ডেঞ্জারাস মহিলা, একাই পুলিশের কাজ করে দিচ্ছেন। না না, তাই কি পারি? মিতিন যেন বিনয়ের অবতার। আমি শুধু সাধ্যমতো আপনাদের সাহায্য করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আমি এক্ষুনি চতুর্দিক চষে ফেলছি প্রতিটি সর্দারজিকে। ভুলেও ও কাজটি করবেন না মিস্টার শাহ, তাতে হিতে বিপরীত হবে। কালপিটরা আরও সতর্ক হয়ে যাবে। মিতিন ঠান্ডা স্বরে বলল, যদি আমার পরামর্শ নেন টেলিভিশনে ঘোষণাও বন্ধ করে দিন। পারলে খবর চাউর করুন সম্ভাব্য 2 অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে তলে তলে অনুসন্ধান চালিয়ে যান। আইডিয়াটা বন্ধ নয়। অপরাধীরা নিশ্চিন্ত বোধ করলে তাদের ধরতে সুবিধা হয়। এখন তাহলে আসি। কুলুতে থাকছেন তো নাকি চলে যাচ্ছেন? দেখি। ইশারায় মিতিন পার্থ টুপুরকে উঠতে বলল, নিজেও দাঁড়িয়েছে। ঘর থেকে বেরোতে গিয়েও কি ভেবে থমকালো যেন, তারপর হনহন হাঁটা দিয়েছে। কম্পাউন্ডের বাইরে এসে টুপুর দেখলো গাড়ি এখনো ফেরেনি। পার্থ তাকাচ্ছে এদিকে ওদিকে। ঘড়ি দেখে বলল, আমরা কি মেলার দিকে যাব? চলো, দিদিকে ফোন করে দিচ্ছি, গাড়ি ওখানেই আসুক। মিতিন মোবাইল বের করেছে, কথা সারছে সহেলির সঙ্গে। টুপুর পাশে পাশে হাঁটছিল, মাসির কাজের ধারাটা বোঝার চেষ্টা করছিল মনে মনে। লোক দুটোর গতিবিধি সম্পর্কে খানিকটা হয়তো আন্দাজ করেছে মিতিন মাসি, কিন্তু শুধু তা দিয়েই কি ওদের পাকড়াও করা সম্ভব? এত বড় একটা উপত্যকা, এখন মেলার সময় বাইরে থেকে আরও কত মানুষ এসেছে তার হিসেব নেই। তার মধ্যে দিয়ে 2 ভেগধারীকে খোঁজা তো খড়ের গাদায় ছুঁচের সন্ধান করার চেয়েও দুরূহ। তাছাড়া পাহাড় পর্বতের কোন ফাঁক ফোকর দিয়ে তারা পিটটান দিয়েছে কে বলতে পারে? এ তো বুনো হাঁসের পিছনে তাড়া করে বেড়ানো। আর চোখে পার্থ মেশোকে একবার দেখল টুপুর। মেশোর কপালেও যেন চিন্তার রেখা। নিচু গলায় টুপুর জিজ্ঞেস করল, ও মেশো, তুমি কি ভাবছো গো? পার্থ ঠোঁট ছুচলো করে বলল, একবার বিভব শর্মার কাছে গেলে হয়। গিয়ে একবার ক্রস করে দেখা যেত। ভদ্রলোক যদি কোনোভাবে ক্রাইমের সঙ্গে যুক্ত থাকেন তাহলে স্টেটমেন্টে একটা না একটা অসঙ্গতি ধরা পড়বেই। তখনই চাপ দিয়ে। বাক্য অর্ধসমাপ্ত থেকে গেল। কি কাণ্ড! মিতিন মাসি যে বিভব শর্মাকেই ফোন লাগিয়েছে এবং পার্থ টুপুরকে সংলাপ শোনাতে যথারীতি স্পিকার চালু। মিতিন স্বর উঠিয়ে বলল, হ্যালো মিস্টার শর্মা, আর কোনো ঝঞ্ঝাটে পড়েননি তো? বিভব শর্মা যথারীতি হাউমাউ জুড়েছেন। আমার তো এখন বিপদই বিপদ। স্বয়ং এসপি সাহেব যার ওপর বুড়া নজর ফেলেছেন তার কিভাবে ভালো কাটবে ম্যাডাম? কেন, আজ তো দিনটা অন্যরকম। কটেজে ফরেন ট্যুরিস্ট আসছেন। আরে সে পাবলিকও তো এখন আবার ল্যাজে খেলাচ্ছে। সে কি, আজও আসছেন না বুঝি? না, আসবে, তবে এ বেলা নয়, রাত্রিরে। স্ট্রেঞ্জ। এতক্ষণে কি করবেন সাহেব? ভুন্টারে প্লেন তো সব ল্যান্ড করে সকালবেলায়। জানি তো,
ভোরে আজ রবার তো সাহেবকেও রিং করেছিলাম, দেখি লাইন বন্ধ। তারপর তো সাহেবেরই ফোন এলো খানিক আগে, কুলুতে ঢুকতে নাকি সাহেবের রাত 10টা বাজবে, আমি যেন কামরা রেডি রাখি। তাহলে বোধহয় বাই রোড আসছেন। হতে পারে সাহেবের খেয়াল। যাকগে, আমিও স্থির করেছি ও নিয়ে আর মাথা ঘামাবো না। দুদিনের ঘর ভাড়া তো নেওয়াই আছে, নয় আজ আর কাল একখানা রুম ফাঁকা রাখবো। সাহেব বুঝি টাকা পাঠিয়ে দিয়েছিলেন? ক্রেডিট কার্ডে, থ্রু ইন্টারনেট। আর কি খবর? বৈজনাথজির সঙ্গে সাক্ষাৎ হলো? খেপেছেন? আর ওর সংস্রবে থাকি পুলিশের কোন চক্করে ফেসে যাব ঠিক আছে? সেই তারকুণ্ডেরাও আর নিশ্চয়ই ফোন টোন করেনি? না ম্যাডাম, যদি ভুল করেও যোগাযোগ করে আমি এসপি সাহেবকে সঙ্গে সঙ্গে জানাবো, যদি বলেন তো আপনাকেও। পুলিশকেই জানালে হবে। এখন ছাড়ি। মিতিন লাইন কাটতেই পার্থ হাহা করে উঠেছে। হে, একটা ইম্পর্টেন্ট পয়েন্টই তো জিজ্ঞাসা করলে না। কি? শর্মার কটেজে ঢোকার আগে তারকুণ্ডে আর ভাটিয়া নিজেদের আইডেন্টিটি কার্ড দেখিয়েছিল কিনা? জেনে কি লাভ? দেখাক আর নাই দেখাক, কটেজে একটা অ্যাড্রেস দিয়েছে নিশ্চয়ই, এবং তারা এত নির্বোধ নয় যে সেই ঠিকানায় খোঁজ করলেই এক্ষুনি তাদের সন্ধান মিলবে। টুপুর সহমত হলো। বটেই তো, আসল ঠিকানা তারা দেয় নাকি? পার্থ বলল, তা কেন, দিতেই বা অসুবিধে কোথায়? তারা তো জানতো না প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায় বলে এক ডিটেকটিভ ঠিক পরেই কটেজে উপস্থিত হবে। প্লাস পেন ড্রাইভটাও তো তারা নিশ্চয়ই ইচ্ছে করে ফেলে যায়নি। ঠিক বলেছ। মিতিন ঘাড় নাড়ল। তাদের আসল নাম ঠিকানা দিতেও কোনো সমস্যা ছিল না, নকল দিতেও নয়। তারা তো স্ট্রেট নগরে যেত, গ্যালারির ছবি পাল্টে মানে কেটে পড়তো। আমরা না জানলে চুরিটাই তো আবিষ্কার হতো না সঙ্গে সঙ্গে। পরে যখন ব্যাপারটা ধরা পড়তো তখন তো আর তাদের টিকি ছোঁয়ার উপায় নেই। সেই হিসেবে বিভব শর্মার কটেজও পিকচারের বাইরে থাকতো। অতএব তারা সঠিক আত্মপরিচয় দিয়েছিল কিনা তা আমাদের ধর্তব্যে আনারও দরকার নেই। কথা বলতে বলতে ঢালপুর ময়দানের কাছাকাছি পৌঁছে গিয়েছে টুপুররা। মিনিট 2-3 মধ্যে টিঙ্কু সিংয়ের গাড়িও হাজির। বুমবুম মুখ বাড়িয়ে ডাকছে টুপুরদের। গাড়ির সামনে গিয়ে পার্থ জিজ্ঞেস করল, কি অবনীদা, কেমন দেখলেন রাজবাড়ি? সহেলি আগ বাড়িয়ে জবাব দিলেন, খুব খারাপ। অমন জরাজীর্ণ দশা জানলে কখনো যেতাম। তার চেয়ে রঘুনাথজির টেম্পলটা ঢের ভালো। মন্দিরও ঘুরে এলেন বুঝি? পার্থ হাসল। এবার চলুন একটা ভালো রেস্তোরাঁ দেখি। সকালের টোস্ট অমলেট তো কখন হজম। আশুতোষের ওখানে 4টি কাজু দিল, তাও আপনার বোনের ভয়ে দাঁতে কাটতে পারলাম না। কেন? আমি তো কাজু খেতে মানা করিনি। প্লেট তো তোমার সামনেও ছিল, এগিয়ে তো দাওনি। পার্থর বলার ভঙ্গিতে সবাই হাসছে। বুমবুমও হাসতে হাসতে গাড়িতে উঠল টুপুররা। টিঙ্কুকে বলতেই সে গাড়ি নিয়ে সোজা কুলুর আখাড়া বাজারে একটা সাজানো গোছানো বড় রেস্তোরাঁয় ঢুকে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের অর্ডার দেওয়া হলো, সঙ্গে স্থানীয় নদী ট্রাউট মাছের ফ্রাই। পাশেই দুখানা টেবিল জড়ো করে আহার সারছে জনা10 সর্দারজি। মেনু রুটি মাংস। তেরচা চোখে তাদের দেখে নিয়ে পার্থ বলল, কে জানে এদের মধ্যেই তারকুণ্ডেরা আছে কিনা। টুপুর বলল, যা, এই দঙ্গলে তারা ঢুকবে কি করে? মিতিন যেন আনমনা ছিল। পার্থ টুপুরের কথায় চমকে তাকিয়েছে। টিঙ্কু একই সঙ্গে খেতে বসেছে। ফস করে তাকে জিজ্ঞেস করল, আচ্ছা, এখানে অনেক সর্দারজিও আসেন নাকি? খোলো টাউনে খুব একটা নয়, ওরা বোধহয় মণিকরণ যাচ্ছেন। টুপুর জিজ্ঞেস করল, মণিকরণে কি আপনাদের কোনো তীর্থস্থান আছে? হ্যাঁ বাহিন, গুরু নানকজি মণিকরণে ছিলেন কিছুদিন। ওখানে বড় গুরুদ্বারা আছে, 3-4 হাজার আদমি একসাথ থাকতে পারে। অবনী বললেন, মণিকরণ হিন্দুদেরও তীর্থস্থান, একটা উষ্ণ কুণ্ডও আছে। 1 সেকেন্ড অবনীদা। মিতিন ফের ফিরেছে টিঙ্কুতে। মণিকরণের রুটটা কি ভাই? ভুন্টার আর কুলুর মাঝামাঝি মেন রোড থেকে একটা রাস্তা ঘুরেছে।
তার মানে ভুনটার থেকে কুলুনা এসেও মণিকরণে যাওয়া যায়? হাজি। মিতিনের চোখ যেন জ্বলে উঠল, পলকেই অবশ্য স্বাভাবিক। বিড়বিড় করে বলল, কুলুতে আর সময় নষ্ট নয়, সকলে খেয়ে নাও চটপট, এবার মণিকরণ। শেষ করলাম আজকে কুড়িয়ে পাওয়া পেন ড্রাইভের 3য় পর্ব। এই উপন্যাসের 4র্থ এবং অন্তিম পর্ব নিয়ে আমি চলে আসব আগামীকাল ঠিক দুপুর 3টের সময়। নমস্কার।